হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমাদের পবিত্র ঈদুল আজহা তো চলেই গিয়েছে, কিন্তু এর মধ্যে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তার জন্যে আপনাদেরকে ঈদ মোবারকও বলা হয়নি বা ঈদের শুভেচ্ছাও জানানো হয়নি। সবাইকে লেট ঈদ মোবারক। এনিওয়েজ, কোরবানি ঈদের একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো নিশ্চয়ই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যেদিন আমাদের ঢাকার বাসার থেকে আমরা গ্রামের বাড়িতে চলে যাব, এর আগের দিন রাতে বেশ কিছু রান্নাবান্না করেছি এবং সেদিন সকালবেলা উঠেও অনেকগুলো রান্নাবান্না করে আমি বক্সে ভরে তারপর ফ্রিজে রেখে দিয়ে এসেছি। কারণ এবারে গ্রামের বাড়িতে গেলে বেশ কয়েকদিন থেকে আসার একটা প্ল্যান আছে। তো ওই সময়টায় জোহানের বাবা আমাদের সাথে অতদিন আসলে থাকতে পারবে না। তো সে যেহেতু মাঝখান দিয়ে চলেই আসবে, তো তখন যেন রান্নাবান্না করে খেতে না হয়, সেজন্য আমি বেশ কিছু মুরগির মাংস, তারপর গরুর মাংস, তারপর ডাল এগুলা রান্না করে দিয়ে এসেছি। এই তো বাসার বেশ কাজকর্ম সব গুছিয়ে বাসাটা একদম সুন্দর করে গুছিয়ে রেখে আমরা এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা তো যারা আমাকে রেগুলার দেখেন আপনারা জানেন আমাদের গ্রামের বাড়ি চট্টগ্রাম। এই তো কথা বলতে বলতে অলরেডি আমরা গ্রামে চলে এসেছি। যেদিন চলে এসেছিলাম সেই দিন আসলে কোনো ভিডিও করা হয়নি, কারণ আমরা যেহেতু বছরে মাত্র 2বার গ্রামের বাড়িতে আসি। সো মাঝখান দিয়ে যেহেতু কেউ থাকে না, অনেক বেশি কাজকর্ম আমাদের জন্য পড়ে থাকে। তবে এবারে আমার বড় ভাসুর মানে আমাদের বড় ভাইয়া একদিন আগে এসে একজন মানুষ দিয়ে পুরো বাসা ভালো করে ক্লিন করে নিয়েছিলেন। তো তারপরেও আমরা যেদিন এসেছি ওই দিন আসলে খুব বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিতে দেখা যাচ্ছে বাসায় আসার পরে কোনো কিছু তেমন একটা রোদে শুকাতে দিতে পারিনি। তো যেরকম আছে সেরকমটাই আমরা মোটামুটি নিজেদের মতো করে নিজেদের রুমটা গুছিয়ে তো কোনো রকম থাকার মতো করেই আর কি গুছিয়ে নিয়েছিলাম। আর আরও একটা বড় প্রবলেম ফেস করেছিলাম, সেটা হচ্ছে অনেক বেশি লোডশেডিং হচ্ছিল। যেদিন গিয়েছিলাম সেদিন তো লোডশেডিং ছিল, মাঝে মাঝে অন্তত এসেছে, কিন্তু পরের দিন যেদিন আমি এই যে ভিডিও শ্যুটটা করছিলাম সেদিন, এটা হচ্ছে কোরবানের আগের দিনের ভিডিও, সেই দিন এত বেশি ঝোড়ো বাতাস এসেছিল সকালে 10টা বা 10:30 নাগাদ। সেই সময় থেকে যে কারেন্টটা চলে গিয়েছে প্রায় রাতের 11:30টার সময় এসেছে। মাঝখান দিয়ে কোথাও নাকি তার ছিঁড়ে গিয়ে লোডশেডিং যে হয়েছে সেটা আর ফিরে আসেনি, একেবারেই মাঝরাতে এসেছে। যাই হোক, আমাদের অনেক কাজকর্ম এর মধ্যে জমে গিয়েছিল যেহেতু কারেন্টটা ছিল না। কারেন্ট থাকলে আসলে অনেক কাজ এগিয়ে নেওয়া যায়। যেমন আমরা তো ব্লেন্ড করার যে বিষয়টা, বেশ অনেকগুলা ব্লেন্ড করা মশলা আমাদের দরকার পড়বে কোরবানির দিনে। তো সেটা ভেবেছিলাম বাসায় বাড়িতে যেহেতু ব্লেন্ডার আছে ওখানে যেয়ে আমরা ব্লেন্ড করে নিব, বাজার সাজার করে নিয়ে গিয়েছি। কিন্তু সেই যে কারেন্ট ছিল না সেটার জন্য এগুলো আর ব্লেন্ড করতেও পারিনি। একদম রাতে যখন কারেন্ট এসেছে রাত 11টা 11:30টার সময়, ঠিক সেই সময়টায় যে আর কি সব করতে পেরেছি। যাই হোক, এর মধ্যে আমি এই তো রুমটা গুছিয়ে নিয়েছি মোটামুটি করে। তারপরে আমার প্রিয় ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। এই যে ড্রেসটা, এই কোয়ার্ড সেটটা গত ভিডিওতে না ঈদের শপিং যে হলটা ছিল সেটা দেখিয়েছিলাম, ওখানে কিন্তু এই ড্রেসটা দেখিয়েছিলাম। এটা আমার কালারটা বা প্রিন্টটা খুব ভালো লেগেছিল, তো সেটা ওখানে যেয়ে পরেছি। যেহেতু সামার মানে বাসার মধ্যে পরার জন্য এই ড্রেসটা নিয়েছিলাম, তো ভালোই লেগেছিল। খুবই সফট এবং হচ্ছে খুবই কমফোর্টেবল ছিল, যেহেতু ওটা চায়না লিনেন কাপড়ের ছিল আর কি। এনিওয়েজ, এই তো আমি মোটামুটি করে আমার রুমটা গুছিয়ে নিয়েছি। যেহেতু একদিন আগেই পুরো বাসা ভালো করে ধুয়ে মুছে নিয়েছিল, যার কারণে আমি মফ দিয়ে মোছার যে ব্যাপারটা সেটা আর মুছিনি। বাট মোটামুটি যতটুকু জিনিস এখন পর্যন্ত আছে সেটা আমি গুছিয়ে নিয়েছি। তবে এর মধ্যে বাইরে যেহেতু গুড়ি গুড়ি তখনও বৃষ্টি হয়ে যাচ্ছিল,
তো ব্যালকনিটা একটু ভিজাই রয়ে গিয়েছিল, তো আমি ব্যালকনিতে যেহেতু ঝাড়ু দিতে পারিনি, ভাবলাম এখন না মুছি, পরে আবার একটু শুকিয়ে আসলে তারপরে মুছে নেব। এই তো আমার ব্যালকনি থেকে বাইরে খুব সুন্দর গ্রামীণ পরিবেশ দেখা যায়, খুব ভালো লাগে। আর এর মধ্যে কিছু যে ভেজা কাপড় ছিল সেগুলো আমি এই যে জানালার মধ্যে দিয়ে দিয়েছি। এই গ্রামের বাড়িতে আমরা তেমন কোনো জিনিসপত্র আসলে অতিরিক্ত রাখি না, আর তাছাড়া অতিরিক্ত কোনো ফার্নিচারও রাখিনি। যেহেতু আমরা এখানে বছরে মাত্র 2 বার আসি, সো আমরা ওই 2 বারে যে কয়দিন থাকবো ওই সময়ে আমাদের যা যা দরকার আমরা আসার সময় নিয়ে আসি। মানে এখানে কিছু, আবার আমাদের ঢাকার বাসায় কিছু, এভাবে করে রাখছি না আর কি। এই যেমন ড্রেসিং টেবিলে আমার যত মেকআপ প্রোডাক্ট আর হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ছিল, যেগুলো আমি ঢাকায় থেকে নিয়ে এসেছি, সেগুলো মোটামুটি করে গুছিয়ে রেখেছি। তারপর এখানে যে তাকগুলো আছে, সেই তাকের মধ্যে জোহানের যত কাপড় চোপড় আছে, বাসায় পরার প্যান্ট, সেন্ডু গেঞ্জি, তারপর এখানে একটু ভালো ড্রেসগুলা, তারপর তার খেলনাপাতি, এরকম সব জিনিসপত্র আমি ধাপে ধাপে করে ড্রেসিং টেবিলের মধ্যে যে তাকগুলো আছে, মানে মিররের পেছনে, সেইটাতেই রেখেছি জোহানের যত কাপড় চোপড় বা তার জুতো, তারপর ডায়াপার সব কিছু। আর এক পাশে হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট আর হচ্ছে মেকআপ প্রোডাক্টগুলো আছে। আর ড্রেসিং টেবিলের উপরের সাইডে আছে চুড়ি রাখার আলনার মতো করে দেওয়া আছে, বাট আমার তো অত চুড়ি নেই, তো ওটা এখনও খালি পড়েই আছে। কখনো যদি ড্রেসিং টেবিলটা আমি রেগুলার ইউজ করি, তখন হয়তো বা আমার রেগুলার ইউজের যে চুড়িগুলো আছে বা আমার যত কালেকশানে আছে সেগুলো রাখতে পারবো। যে এখন যেহেতু এই গ্রামের বাড়িতে আমরা রেগুলার থাকছি না, সো এই ফার্নিচারগুলো আসলে খালি পড়ে থাকে। তো এর মধ্যে আমি আমার লাগেজে থাকা যত কাপড় চোপড় আছে সব কিছু বের করে আমার ওয়ার্ড্রপ যেহেতু খালি ছিল, ওয়ার্ড্রপের মধ্যে আমি মোটামুটি সব গুছিয়ে গুছিয়ে নিয়েছি আর কি। একদম প্রথম ড্রয়ারটাতে আমি আমার যত কাপড় চোপড়, হিজাব, ওরকম সব কিছুই আমার জিনিসগুলাই রেখেছি। এই যে অরেঞ্জ কালার ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি কোরবানির ঈদের জন্য নিয়েছিলাম। গত শপিং ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, চাইলে সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তারপর আমি এখানে একটু ধাপে ধাপে করে রেখেছি যেন আমার বুঝতে সুবিধা হয়। বেশি গর্জিয়াস ড্রেসগুলা একটা বাজে, তারপর হচ্ছে একটু মিডিয়াম ড্রেসগুলো একটু বাজে, আর একটা বাজের মধ্যে কি বলবো, একদম প্লেন যে ড্রেসগুলা, বাসায় পরার একদম কমফোর্টেবল যে ড্রেসগুলা, ওগুলা রেখেছি। আর একটা ভাজের মধ্যে হিজাবগুলা রেখেছি। এই তো এভাবে করে আমি আমার ড্রয়ারটা গুছিয়ে নিয়েছি। সেকেন্ড ড্রয়ারে জোহানের বাবার যা কাপড় চোপড় ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর থার্ড ড্রয়ারে আমাদের বেডশিট, তারপর কাঁথা, এরকম যা জিনিসপত্র এখানে আমি রেখে যাই সেই জিনিসগুলো রেখেছি। আর নিচের একদম লাস্ট যে ড্রয়ারটা আছে সেটা আমার ননাসরা আপুরা আসলে তাদের জিনিসপত্র যেন রাখতে পারে সেটার জন্য খালি রেখেছি। তারপরে এখানে জোহানের বাবাকে দিয়ে আমি একটা চানাচুর, একটা বিস্কিট, তারপর কয়েকটা কেক আর হচ্ছে চিপস, এই জিনিসগুলো আনিয়ে রেখেছি। যতবার আসলে বাসায় আসি এই জিনিসগুলো আমি একটু বয়ামে ভরে রেখে দিই। আমার যদি খেতে ইচ্ছে করে বা জোহানকে যদি দিতে হয়, অথবা কেউ একজন আমার রুমে এসেছে, বাইরের কেউ আমার রুমটা দেখার জন্য বা গল্প করার জন্য, তাহলে তাদেরকে যেন দিতে পারি, এটার জন্য। এমনিতে আমাদের যে ডাইনিং বা রান্নাঘর আছে সেখানে কিন্তু একদম পাবলিকলি তারা ভাইয়েরা মিলে, সবাই মিলে যে বাজারগুলো করে আনে সেগুলো তো থাকে। ওখানে আমাদের মেহমানদারি করার জন্য সব জিনিসপত্র রান্নাঘরেই থাকে, বাট আমি আমার রুমের মধ্যে একটু এক্সট্রা জিনিসপত্র একটু রাখি আর কি, যদি রুমে কেউ আসে তাহলে যেন দিতে পারি। আমার ছোটবেলায় বেড়ে ওঠা গ্রামে, গ্রাম আমাকে টানে। যেহেতু আমার একদম শৈশব কৈশোর গ্রামে কেটেছে, সো গ্রামের প্রতি আলাদা একটা টান, মায়া, ভালোবাসা অলওয়েজ কাজ করে।
সেই মায়া ভালোবাসা টান থেকে আসলে আমার শ্বশুরবাড়ির সবাই তো গ্রামে বড় হয়েছে, পরবর্তীতে পড়াশোনার জন্যই তারা শহরে গিয়েছে আর কি। তো ওই জন্য তারা সবাই মিলে ভেবেছে এখানে গ্রামের বাড়িতে একটা ভালো বাড়ি করে রেখে দেই, তাহলে আমাদের মাঝে মধ্যে আসা হবে। আর তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি যেহেতু মারা গিয়েছেন, তাদের কবরস্থানের পাশেই হচ্ছে আমাদের বাড়িটা। সো তাদের কবর জিয়ারত করার জন্য হলেও হচ্ছে যেন আমাদের বাড়িতে আসা হয়, তাদেরকে একটু বেশি করে স্মরণ করা হয়, আসলে যেন তাদের পাশে একটু যাওয়া হয়। এই সব কিছু চিন্তা করে আসলে গ্রামে বাড়িটা করা। এনিওয়েজ এগুলো নিয়ে পরে গল্প করব। এর মধ্যে দেখেন আমি কিন্তু রুটি বানানো শুরু করে দিয়েছি। এটা কোরবানের আগের দিন বিকাল টাইমে তখনও কারেন্ট ছিল না। তো বড় ভাবি আর আমি চিন্তা করলাম চলেন তাড়াতাড়ি রুটিটা বানিয়ে নিই। মেজো ভাবি আসলে তেমন করে রুটি বানাতে পারে না, উনি অন্য কাজগুলো করে। তো এর মধ্যে এই যে আমাদের গরু হচ্ছে, এটা কোরবানির গরু, খুব সুন্দর ছিল গরুটা। তবে অন্যান্য বারের চেয়ে এবারে একটু ছোট গরু নেওয়া হয়েছে, কারণ আমরা একটা গরুর পাশাপাশি আর একটা ছাগলও নিয়েছি আর কি। তো যেহেতু দুইটা পশু একসাথে দিচ্ছে, সো গরুটা একদম অনেক বড় নেয়নি এইবারে, কিন্তু অন্যান্য বারে তারা 3 ভাই মিলে একসাথে অনেক বড় দেখে একটা গরু কিনে আর কি। তো এই যে আমরা যে ছাগলটা কিনেছি সেটা আরও 2 দিন আগে চলে এসেছে বাসায়, আমাদের পার্কিংয়ের মধ্যে ছাগলটাকে রাখা হয়েছে। আর এখন যে ভিডিওটা করছি আমি, এটা কিন্তু কোরবানির দিন সকালবেলা, একটু পরেই গরুটা কিন্তু জবাই হয়ে যাবে। তো ছাগলটা আমাদের কোরবানির পরের দিন জবাই করবে। কোরবানির পরের দিন আমার 2 জন ননাস আছেন, ওনারা আসবে বাসায়। তো ওনাদেরকে সাথে নিয়েই আসলে ছাগলটা জবাই করে যা রান্নাবান্না করার করবে আর কি। তাদেরও যেন একটু খুশিটা লাগে বা এগুলা দেখে ঠেকে একটু তারাও যেন শরিক হতে পারে এই খুশিটাতে, সেটার জন্য। এনিওয়েজ আমি কোরবানির দিন সকালবেলা নিচে যা কাজকর্ম অল্প স্বল্প ছিল, গরু টরু দেখে এসে তারপরে এই যে গোসল টোসল করে তারপর এই ড্রেসটা পরেছি। এর মধ্যে আমার ছেলেটা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। দেখেন, দেখেই কেমন লাগছে, এত মায়া লাগছিল আমার, কারণ ওর অনেক বেশি কাশি ধরে গিয়েছিল এবং কোরবানির দিন রাত থেকে তার অনেক জ্বর চলে এসেছিল। তো এর মধ্যে ঘুম থেকে ওঠার পরে সকালবেলা বিছনাটা আমার তেমন একটা করে পরিষ্কার করা বা গোছানো হয়নি। আর তাছাড়া যেই বেডশিটটা বিছিয়ে রেখেছিলাম, এটা হচ্ছে পুরনো একটা বেডশিট, কিন্তু কোরবানির দিন সকালবেলা তো একটা নতুন বেডশিট দিতেই হয়, বিছনাটা একটু চেঞ্জ করতে হয়। তো সেই চিন্তা থেকে আমি আসলে সব কিছু আবারও একটু নতুন করে গোছাবো। ওটার জন্য আমি আমার গতবারে কেনা একটা নতুন বেডশিট আমি এই গ্রামের বাড়িতে আসার সময় নিয়ে এসেছিলাম, যেটা এর আগে একবারও বিছানো হয়নি। তো ভাবলাম আজকে কোরবানির ঈদ উপলক্ষে এটা আমি বিছিয়ে দেই, তাহলে রুমের লোকটা একটু চেঞ্জ হবে। তো এই তো যে ভাবা সেই কাজ। অ্যাকচুয়ালি কোরবানির দিন সকালবেলা না তেমন বেশি একটা কাজ থাকে না, কারণ আমাদের কোরবানির দিন সকালবেলা তেমন করে ডেজার্ট বা এটা সেটা বিভিন্ন নাস্তা এগুলো কিন্তু রেডি করা হয় না। সকালবেলা মোটামুটি প্রতিদিনের মতো ভাত টাত খেয়ে বা নাস্তা করে, মানে রেগুলার যে নাস্তা খাওয়ার যে ব্যাপারটা আছে আর কি, সেটা কোরবানির দিন সকালবেলা করে তারপরে হচ্ছে গরু টরু জবাই করার পর যখন মাংস পাঠায়, তো প্রথমে ফাতিয়া দেওয়ার জন্য যে মাংসটা পাঠায় সেটা দিয়ে রান্নাটা স্টার্ট করা হয় আর কি। তো যার কারণে সকালবেলা তেমন একটা বেশি কাজ থাকে না, আমরা রাতেই সকালের নাস্তাটা গুছিয়ে রাখি যেন সকালে উঠেই তেমন একটা বেশি কাজ না থাকে। তো যেহেতু রান্নাবান্নার তেমন একটা চাপ ছিল না, তো সকালে আমি রুমে এসে তারপর জোহানকে নিয়ে, সে খুবই বিরক্ত ছিল, তারপরেও তাকে সাথে নিয়ে আমি মোটামুটি আমার বিছনাটা গুছিয়ে নিয়েছি, নতুন একটা বেডশিট বিছিয়ে দিয়েছি। এখন কিন্তু দেখতে ভালো লাগছে, তাই না? এদিকে আমার ছেলেটা অসুস্থ হয়ে যাওয়াতে তার মুখের রুচি একদম চলে গিয়েছিল, কোনো কিছুই খেতে চাচ্ছিল না। একটা ডিম দিলেও সে বমি করে ফেলছিল।
পরে আমি যেহেতু সে নুডলসটা পছন্দ করে, নুডলসের মধ্যে কোনো সবজি বা ডিম ওটাও দেওয়া যাচ্ছে না, ওগুলা দিলেও সে বমি করে ফেলছিল। পরে চিন্তা করলাম নুডলসটা আমি একটু জাস্ট পানি দিয়ে সিদ্ধ করে দেই, তাহলে নরম নরম নুডলস দিলে হয়তো বা কোনো রকম গিলে ফেলবে বা খেয়ে ফেলবে। তো এই তো নুডলসটা খাওয়াই আমি তার সকালের ব্রেকফাস্টটা কোনো রকম সেরে নিয়েছি। তখনও কিন্তু আমরা কিছু খাইনি। এর মধ্যে আমার হাজব্যান্ড বা আমার ভাসুররা, ভাইয়ারা সবাই নামাজ দোয়া পড়ে এসে গরুটাও জবাই করে দিয়ে এসেছে। তারপরে এখানে বেশ কিছু মাংস আনা শুরু হয়েছে। আমাদের পার্কিং এরিয়াতেই মাংস কাটাকুটির কাজটা হবে, এর মধ্যে জবাই করা আর হচ্ছে বাকি কাজগুলো ওই যে বাইরে দেখা যাচ্ছে বাড়ির সামনে, সেখানে করেছে আর কি। তো পার্কিংয়ের মধ্যে কাটাকুটি করা হবে, আমি জোহানকে নিয়ে সেই জিনিসগুলো একটু দেখছিলাম। তারপর হচ্ছে ভেতরে যে ভাবিরাও এসেছে, তো সবাই মিলে আমরা চা খাচ্ছিলাম, সকালবেলা নাস্তাটা খাচ্ছিলাম। এর মধ্যে আমি বাকরখানি দিয়ে একটু চা খাচ্ছিলাম। বাকরখানি দিয়ে চা খেতে খুব ভালো লাগে। চট্টগ্রামের মানুষ কি বলবো, মাংস বাকরখানি দিয়ে খায়, তারপর চাও বাকরখানি দিয়ে খায়। এরকম কে কে আছেন বলেন তো বাকরখানি পছন্দ করেন? অন্যান্য জেলায় তেমন একটা বেশি করে এই বাকরখানি কিন্তু পরিচিত না, বাট চট্টগ্রাম এবং সিলেটে আমার মনে হয় এই দুই জেলায় অনেক বেশি বাকরখানি খাওয়া হয়। এনিওয়েজ, এখানে কিন্তু আমাদের মাংস কাটাকাটি শুরু হয়ে গিয়েছে। তো বাইরের কাজকর্ম সেরে রক্ত পানি যা ছিল এগুলো সব কিছু পরিষ্কার করে তারপরে ভিতরে চলে এসেছে। এদিকে আমার দুই ভাসুর মিলে তারা গরুর যে রানগুলো আছে সেগুলা টেনে কাটাকুটি করার চেষ্টা করছিল, যদিও তেমন একটা করে পারেনি। আর এদিকে যারা কষায় আছেন, যারা এরকম কাটাকুটি করে আর কি প্রফেশনালি, তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছিল। আপনারা যারা সুহৃদয়বান মানুষজন আমার গল্প কথা এখনো শুনে যাচ্ছেন, আমার বকবকানিগুলা এখনো সহ্য করে যাচ্ছেন, আপনাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন, যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আমার অনুরোধ থাকবে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যদি ভিডিও রিলেটেড কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেতে পারেন। আপনাদের ছোট্ট একটা কমেন্ট আমার মন ভীষণ ভালো করে দেয়। আর যারা আজকে আমাকে প্রথম দেখছেন, যদি আমার ভিডিও আরও দেখতে চান, তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অপশনটা অন করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন। এর মধ্যে তখন পর্যন্ত আমাদের ফাতিয়ার মাংসগুলা পাঠানো হয়নি, আমরা রান্নাবান্নাও তখনও শুরু করতে পারিনি। তো এর মধ্যে ভাবলাম আমি যেহেতু রুমটা গুছিয়ে নিয়েছি, একটু মপ দিয়ে ভালো করে ক্লিন করে নেই। তো আমি ভালো করে ক্লিন করতে যে একদম 2 থেকে 3 বার করে ক্লিন করে নিয়েছি, যেন একদম আমার রুমটা বা টাইলসগুলো একদম সুন্দর চকচক করে। তো ব্যালকনিটাও আজকে ভালো করে ক্লিন করে নিয়েছি। এই যে রুমে এই কাজগুলো করতে করতে আমার আমার দুই ভাবি আর কি, দুই ভাবি মিলে রান্নাবান্নার কাজ শুরু করে দিয়েছে। ওনাদের কাছে মাংস পাঠিয়ে দিয়েছে বাসার ভিতরে। তারপর ওনারা ধুয়ে টুয়ে ক্লিন করে বড় হাঁড়িতে মাংস নিয়ে তারপর যতগুলা মশলা রেডি করা ছিল কোরবানির মাংস রান্না করার জন্য, আমাদের স্পেশাল অনেক মশলা রেডি করা হয়, অনেকগুলা মশলা ব্লেন্ড করে রাখা হয়। এই সব ধরনের মশলা দিয়ে তারপরে হচ্ছে কোরবানির মাংসের প্রথম যে ফাতিয়ার মাংসটা আছে সেটা রান্না করার যে বড় হাঁড়িটা, সেটা বসিয়ে দেওয়ার জন্য সব কিছু দিয়ে একদম রেডি করে নিয়েছে। এটার মাঝপথে আমি আসলে নিচে এসেছি। সমস্যা হচ্ছে আমাদের কিচেনটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরে আর আমাদের রুমগুলা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, তো যার কারণে নিচে কি হচ্ছে না হচ্ছে উপর থেকে বোঝা যায় না। তা আমি রুমের কাজগুলো সেরে আসতে আসতে ভাবিরা সুন্দর করে মেজবানি মাংস রান্নার মতো করে সব ধরনের মশলা দিয়ে, চট্টগ্রামের আমার মনে হয় এমন কেউ নেই যে এভাবে করে কোরবানির মাংসটা রান্না করে না। আপনি
চট্টগ্রামের যতজনেরই কোরবানির ভিডিও দেখবেন তাদের রান্নাবান্নার স্টাইল দেখবেন একেবারে সেম। আর এই কাজটা অনেক সময় তো দেখা যায় আমাদের বাবা চাচারা করেন, যারা রান্না করতে পছন্দ করে এরকম বাবা চাচারা মিলে এরকম করে একদম বড় হাঁড়ির যে মাংসটা সেটা রান্না করেন। তো আমাদের ক্ষেত্রে ভাইয়ারা আসলে মাংস টাংস এগুলা গোছানোর কাজ করে ওদিকে কসাইদের সাথে থাকেন, আর এইখানে ভিতরে রান্নার জন্য মহিলাদের কাছে মাংসগুলা পাঠিয়ে দেয়। তো আমাদের বড় হাঁড়িটা একদম কি বলবো রেডি করে চুলায় তুলে দিয়েছে ভাবিরা। তারপরে আরও 2টা হাঁড়ির মাংস রেডি করছে। এই 2টা হাঁড়ি হচ্ছে একটু মিডিয়াম হাঁড়ি, এই 2টা হাঁড়িতেও কোরবানির মাংস রান্না হবে সেমভাবে। তো প্রথমটা একটু প্রথমেই তাড়াতাড়ি দিয়ে দেয় বড় হাঁড়ির যে মাংসটা সেটা। তো সেটা তাড়াতাড়ি যখন হয়ে যাবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া স্টার্ট করে আর কি, বাকিগুলো আস্তে আস্তে হয়। তো এই যে দেখেন আমি এর মধ্যে মেজো ভাবিকে বলছিলাম, ভাবি রান্না তো হয়ে গিয়েছে, আমি একটু ভিডিও করব, যে এত সুন্দর কালার এসেছে রান্নার, কি বলবো মাশাআল্লাহ খুবই সুন্দর রান্না হয়েছে। ওই দিন সবাই খেতে খেতে বলছিল যে খুব মজা হয়েছে। কুরবানির মাংস বলে কথা, তাই না? মাংস খাওয়া শেষ, তারপর অনেক কাজকর্ম করেছি, এরপরে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। এখন মাগরিবের সময় হয়ে গিয়েছে, আজানও দিয়ে ফেলেছে। তো জানালা ব্যালকনি এগুলো বন্ধ করা হয়নি, নেটটা টেনে দিলে হবে। জি বাবা, বেলকনির কাপড় তো ঢোকানো হয়নি। দাঁড়াও মাম্মা আসি, তুমি ওখানে বসো কেমন। কাপড় চোপড় সব নিয়ে নিলাম, এখন ব্যালকনিটা বন্ধ করে দেব। অনেক বেশি টায়ার্ড লাগছে, একটা কড়া করে চা খেতে ইচ্ছে করছে। ও দেখি রান্না করে যায় দেখি কি আছে। আর এখানে আমার অসুস্থ বাচ্চাটা, আমার জয়েন শোনা, তুমি আমার আব্বা যান। বাবা কেন খুলবো কেন, কেন মা? তোমার বই আছে না, দাঁড়াও আমি তোমাকে বই খুলে দিব, তুমি বই পড়বে এখানে বসে। হ্যাঁ তোমার যে ছোট বই আছে না, বই পড়বে। আচ্ছা তুমি এখানে খাটের মধ্যে বসে, এখানে বেডের মধ্যে বসে পড়ো, আমি তোমাকে বই খুলে দিচ্ছি, দাঁড়াও। এই তো আমার ছেলের বই পেয়ে গিয়েছি, ধরো 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 ধরো, দেখি বইয়ে কি কি আছে আমার। ওদিকে না এদিকে খুলবে, এই পাশ করে খুলবে। এই তো সরিয় সরিয়া রসই দীর্ঘই সব আছে বাবা। তারপরে ক খ গ ঘ সব আছে, এদিকে 1 2 3, এই যে সব আছে, 11 12 13 সব আছে বাবা। তারপরে এ বি সি ডি সব আছে। জোহান এগুলো সব পারে না আব্বা? আব্বা তুমি এগুলো সব পারো না? বল না, এই দিস ইজ বুক, বি ফর বুক, সি ফর কার, ডি ফর, এই তো 2টা নাই তো, একটা আছে তো, ডগ। এই তো আমি আমার ছেলেকে একটু পড়াতে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে চা বানানোর জন্য নিচে নামছি। ডুপ্লেক্স বাড়িতে এটা একটু ঝামেলা আমার কাছে মনে হয়। যে কোনো কাজের জন্যই আপনার সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এটা যে কি প্যারাময় কি বলবো। উপরে উঠলে মনে হয় যেন নিচে নামবো না বা নামতে ইচ্ছে করছে না। নিচে নেমে কোনো কাজ করতে করতে কোনো কাজে যদি উপরে যেতে হয় মনে হয় যেন আহা না গেলে যদি পারতাম। মানে সিঁড়িটা যে ওঠানামা করতে হয় এটা খুবই বিরক্তিকর একটা ব্যাপার।
এনিওয়েজ কিছু করার নেই, খুব শখ করে আমার ভাসুর এবং হাজব্যান্ড মিলে এই ডুপ্লেক্স বাড়িটা করেছে। আর আমার শ্বশুর এবং শাশুড়িরও খুব ইচ্ছে ছিল ওনার ছেলেরা এরকম একটা বাড়ি করবে গ্রামে, তো সেটা আসলে ফুলফিল হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই তো। আর যে 2টা হাঁড়িতে রান্না করা হয়েছিল, ওই 2 হাঁড়ির মাংসটা দেখতে কেমন হয়েছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখতে ভীষণ সুন্দর এসেছে কালারটা, এবং হচ্ছে কি বলবো, মাংসের টেক্সচার এবং এত সুন্দর রান্না হয়েছে, খেতে খুব ভালো হয়েছিল। আর বড় হাঁড়ির যে রান্নাটা, এই যে এটা প্রায় অর্ধেক হয়ে এসেছে সন্ধ্যার পর হতে হতে। এর মধ্যে বেশ কিছু মেহমান এসেছিল, আর আমরাও খাওয়া দাওয়া করেছি বাড়ির সবাই মিলে। তারপরে একটু রেস্ট নিয়েছিলাম সন্ধ্যার আগে করে, আর সন্ধ্যার পরে এসেছি এই তো একদম কড়া করে 1 কাপ চা খাওয়ার জন্য। আমি ইতোমধ্যে চাটাও বানিয়ে নিয়েছি। আর এইসব জিনিস সব কিছু আসলে ভিডিওতে ধারণ করা পসিবল হয় না, কারণ আমি ভিডিও করি আমার ভালো লাগা থেকে। আমি আসলে সবাইকে জানিয়ে ভিডিও করি না, সবাইকে দেখিয়ে ভিডিও করি না, যার কারণে আমি আমার মতো করে যখন মন চাই ক্যামেরাটা একটু অন করি, যখন দেখি আশেপাশে কেউ নাই, এরকম আর কি। যাই হোক, এই তো গল্প করতে করতে একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভিডিও ভালো লাগলে আবারও বলবো একটা লাইক দিতে ভুলবেন না। আমার জোহান বেবিটা ভীষণ অসুস্থ, তার জন্য একটু দোয়া করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।